ওয়েলকাম রেসপেক্টেড টিচার্স এন্ড ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ইউনিট 1-এর থার্ড চ্যাপ্টার, যার নাম হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। খুবই ছোট চ্যাপ্টার, হয়তো দুটো ক্লাসেই আমি কভার করে দিতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কিছুটা এগোই আজকে। তাহলে আমরা আজকে শুরু করছি তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। আচ্ছা, প্রথমেই এই চ্যাপ্টারটা শুরু করার আগে একটা কথা বলে রাখা ভালো। আগের চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা আমরা যখন করেছিলাম সেখানে দেখেছিলাম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলে আমাদের ক্যালকুলেশনে সেখানে প্রত্যেক ক্ষেত্রেই মান তার সঙ্গে সঙ্গে অভিমুখ নির্ণয় করারও দরকার হচ্ছিল। কিন্তু এই তড়িৎ বিভব যে রাশিটা আমরা এই চ্যাপ্টারে শিখবো, এই তড়িৎ বিভব কিন্তু একটা স্কেলার রাশি। স্কেলার রাশি হওয়ায় শুধুমাত্র আমাদের মানের ক্যালকুলেশন করলেই হবে, দিক নিয়ে আলোচনা করার কোনো দরকারই নেই। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন গুলো সেই জন্য অনেকটা সিম্পল আগের চ্যাপ্টারের তুলনায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো বিভব জিনিসটা কি? এই বিভবের কনসেপ্ট আমি দুভাবে তোমাদের দেবো, বইয়েতেও আছে দেখবে। প্রথমে একটা সহজ উপায়ে যদি বলতে হয়, সহজভাবে যদি বিভব জিনিসটাকে বোঝাতে হয়, তাহলে আমরা এইভাবে বলতে পারি। ধরো দুটো তড়িতায়িত বস্তু পাশাপাশি রাখা আছে, দুটোই ধরো প্লাস আধানে আই। ঠিক আছে, আচ্ছা, এখানেও তার মানে প্লাস আধান আছে। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস সব জায়গাতেই থাকে। প্লাস আধান আই তো মানে সেখানে প্লাস আধানের পরিমাণ বেশি আছে নেগেটিভ আধানের তুলনায়, এখানেও তাই। আচ্ছা, যদি আমি দুটো বস্তুকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিই, তোমরা সবাই জানো যখনই দুটো আয়ত বস্তুকে পরিবাহী তার দিয়ে যুক্ত করা হবে, কোনো একদিকে আধানের ফ্লো হবে। এই দিকেও হতে পারে, এই বস্তুর দিকেও হতে পারে, ছোট বস্তুটা থেকে বড় বস্তুর দিকেও হতে পারে, আবার বড় বস্তু থেকে ছোট বস্তুর দিকেও হতে পারে। তো কোন দিকে ফ্লোটা হবে, আধানের প্রবাহটা কোন দিকে হবে, আধানের প্রবাহ কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে হবে, সেটা কিন্তু কখনোই বস্তুর আধানের পরিমাণের উপর নির্ভর করে না। তোমরা খুব ইজিলি বুঝতে পারছো এই বস্তুটা অনেক বেশি আধান আছে, কারণ এই বস্তুর আকৃতি অনেক বড়, এই বস্তুটা আধানের পরিমাণ অনেক কম এর তুলনায়। কিন্তু তা বলে যখন দুটো বস্তুকে আমি যুক্ত করব পরিবাহী তার দিয়ে, বড় বস্তুর দিক থেকে ছোট বস্তুতেই যে আধান যাবে, এখানে আধান যেহেতু বেশি আছে, এরকম কিন্তু কোনো ব্যাপার এখানে ঘটবে না। আধান কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করবে বস্তু দুটো তড়িতায়িত অবস্থার উপর। বস্তুর এমন একটা অবস্থা প্রত্যেক আয়িত বস্তুর মধ্যে আছে, যে অবস্থাটা দেখে বোঝা যায় বস্তুটাকে যখন আমি অন্য বস্তুর সঙ্গে যুক্ত করব, বস্তুটায় আধান আসবে না বস্তু থেকে আধান যাবে। ওই তড়িতায়িত অবস্থাটাকেই আমরা বলবো বিভব। খুব সহজে যদি বলতে হয়, তাহলে বিভব হচ্ছে বস্তুর এমন একটা তড়িতায়িত অবস্থা যেটা দেখে বোঝা যায় যে ওই বস্তুকে যখন আমি অন্য বস্তুর সঙ্গে যুক্ত করব, ওই বস্তু থেকে আধান অন্য বস্তুর দিকে যাবে না অন্য বস্তু থেকে আধান ওই বস্তুর দিকে আসবে। তাহলে বিভব হলো একটা তড়িতায়িত অবস্থা। তড়িতায়িত অবস্থাই হলো বিভব। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই বিভবকে আমরা ভি দিয়ে প্রকাশ করব, কারণ বিভবের ইংরেজি তোমরা পরে পড়বে, বা বিভবের ইংরেজি এখানেই জেনে নাও, বিভবের ইংরেজি হচ্ছে ভোল্টেজ। পোটেনশিয়ালও হবে, ভোল্টেজও হবে। ঠিক আছে, যেহেতু ভোল্টেজ সেই জন্য বিভবকে আমরা ভি দ্বারা ডিনোট করব। আচ্ছা, যদি আমি ধরে নিই এই বস্তুর বিভব V1, পরে বিভব কিভাবে ক্যালকুলেট করতে হয় সেসব তো পরে আমরা রাশিমালা ক্যালকুলেট করবই। আর এই বস্তুর বিভব যদি ধরে নিই V2, এবং আমি যদি বলে দিই
V1 গ্রেটার দ্যান V2, অর্থাৎ ছোট বস্তুটার বিভব বেশি বড় বস্তুর তুলনায়। তাহলে যখনই আমি দুটো বস্তুকে তার দিয়ে যুক্ত করব, যার বিভব বেশি অলওয়েজ সেই দিক থেকে আধান যার বিভব কম সেই দিকে যাবে। অর্থাৎ আধানের প্রবাহ সবসময় হবে, আধানের প্রবাহ সবসময় হবে কোন দিক থেকে কোন দিকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। অলওয়েজ আধানের প্রবাহ অলওয়েজ হবে উচ্চ বিভব যে বস্তুটায় আছে সেই বস্তু থেকে, যে বস্তুর বিভব কম সেই বস্তু থেকে। তার জন্য বিভব যার বেশি তার মানে এই নয় তার মধ্যে আধানও বেশি আছে। দেখো, এর বিভব যদি বেশি হয় এর আধান কিন্তু কমও হতে পারে। আধানের পরিমাণ দেখেই বুঝতে পারছো এই বস্তুটার আকৃতি বেশি হওয়া এখানে অনেক বেশি পরিমাণ আধান আছে, কিন্তু হতেই পারে এই বস্তুর বিভব এর থেকে অনেক বেশি। তাহলে আধান কম বেশি হলেও আধানের পরিমাণের ওপর কিন্তু আধান প্রবাহটা কখনোই ডিপেন্ড করবে না। ডিপেন্ড করবে কিসের ওপর? অলওয়েজ বিভবের ওপর। আধান কম থাক বা বেশি থাক, যার বিভব বেশি হবে সেই দিক থেকে আধান, যার বিভব কম হবে সেই দিকে প্রবাহিত হবে। ঠিক আছে? আচ্ছা, এই প্রবাহটা কতক্ষণ চলবে? যদি এই ছোট বস্তুর দিক থেকে বড় বস্তুর দিকে আধানের প্রবাহ হয়, এর আধান কমতে থাকবে, আধান ক্রমশ কমছে। আর যেহেতু এই বস্তুতে আধানগুলো প্রবেশ করছে এর আধান ক্রমশ বাড়ছে। ঠিক আছে? যখনই কোনো বস্তুর আধান কমবে, পরে দেখাবো আমরা বিভবের রাশিমালা থেকে খুব ইজিলি বুঝতে পারবে, যখন কোনো বস্তুর আধানের পরিমাণ কমবে তার বিভবও কমতে থাকবে। ঠিক আছে? ডিক্রিজ করবে বিভব। আর যখন কোনো বস্তুতে আধান প্রবেশ করতে থাকবে, অর্থাৎ কোনো বস্তুর আধানের পরিমাণ যখন বাড়বে তার বিভবও বাড়তে থাকবে। তাহলে দেখো, এর বিভব এমনিতেই বেশি ছিল, এর বিভব কম ছিল, তাই জন্যই আধান এই দিক থেকে এই দিকে গেছে। কিন্তু এ যদি ক্রমশ বিভব কমতে থাকে আর এর বিভব যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে V1 থেকে V2 আগে কম ছিল, V1 এখন কমছে, V2 বাড়ছে। আচ্ছা, একজন বেশিটা কমছে কমটা বাড়ছে, তাহলে এই রকম চলতে চলতে এমন একটা অবস্থা আসবে যখন V1 সমান V2 হয়ে যাবে। অর্থাৎ আধান প্রবাহ হতে হতে এমন একটা অবস্থা আসবে যখন দুটো বস্তুর বিভব কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। আচ্ছা, আমি তো বললাম আধানের প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে যখনই দুটো বস্তুর বিভব যদি সমান হয়ে যায় আর কি কোনো প্রবাহ হবে? তাদের মধ্যে দেখো বিভবের কোনো পার্থক্যই যদি না থাকে তাহলে কোনো আধানের প্রবাহ ঘটবে না, কারণ আধান প্রবাহ অলওয়েজ হওয়ার কথা উচ্চ থেকে নিম্নের দিকে। যদি তাদের ডিফারেন্সই বিভবে না থাকে তাহলে আধানেরও কোনো প্রবাহ হবে না, অর্থাৎ আধান প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো, এইটুকু অবধি আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে বিভব হচ্ছে এমন একটা তড়িতায়িত অবস্থা যেটার সাহায্যে বোঝা যাচ্ছে যে ওই বস্তুকে যখন আমি অন্য কোনো বস্তুর সঙ্গে যুক্ত করছি ওই বস্তু থেকে আধান অন্য বস্তুতে যাবে না অন্য বস্তু থেকে আধান ওই বস্তুতে আসবে। ঠিক আছে? আর একটা জিনিস, সবসময় তড়িতের প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আধানের প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর কতক্ষণ এই প্রবাহটা চলবে? যতক্ষণ না উভয়ের বিভব সমান। ঠিক আছে? চলো, এই বিভবের সঙ্গে আমি আরো দুটো জিনিসের সাদৃশ্য দেখাই। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে জলতলের সঙ্গে বিভবের সাদৃশ্য। আচ্ছা, তোমরা ছোটবেলা থেকেই জেনে আসছো যদি এরকম দুটো পাত্রে, ধরো এরকম একটা পাত্র আর এর পাশে
এরকম একটা পাত্র রাখা আছে, ঠিক আছে? আমি আরো পাত্রটাকে বড় করে দিলাম। এই পাত্র দুটো একটা নলের দ্বারা যুক্ত। যাতে না এক পাত্রের জল অন্য পাত্রে যেতে পারে সেই জন্য এখানে একটা স্টপ কক যুক্ত আছে, ঠিক আছে? স্টপ ককটা খুলে দিলেই দুটো পাত্রের জল দুদিকে যেতে পারে। আচ্ছা, ধরে নাও স্টপ কক বন্ধ অবস্থায় এই পাত্রে এই লেভেল অব্দি জলতল আছে, আর এই পাত্রে এই লেভেল অব্দি জলতল আছে। তো এখন এই পাত্র থেকে জল এই পাত্রে যেতে পারছে না, কারণ স্টপ কক বন্ধ অবস্থায় আছে, ঠিক আছে? তো যাই হোক, যদি আমি স্টপ ককটা খুলে দিই, এই স্টপ ককটা যদি আমি খুলে দিই, তোমরা সবাই জানো যে যে দিকে জলের তল বেশি উচ্চতায় আছে, এই দিকে জলের তল H1 উচ্চতায় আছে ধরো, এই দিকে জলের তল H2 উচ্চতায় আছে। তোমরা দেখেই বুঝতে পারছো H1টা অনেক বেশি H2 থেকে। কিন্তু এটাও দেখো, এই পাত্রটা অনেক সরু এই পাত্রের তুলনায়, তাহলে এই পাত্রে জলের পরিমাণ অনেক কম। উচ্চতা বেশি হলেও এখানে জলের পরিমাণ এর তুলনায় অনেক কম। কিন্তু যখনই আমি স্টপ কক খুলে দিচ্ছি, তখন কি হচ্ছে, যে পাত্রে জলের তল বেশি অলওয়েজ সেই পাত্রের দিক থেকে যেদিকে জলের তলের উচ্চতা কম, জল সেই দিকে প্রবাহিত হবে। এটা আমরা ছোটবেলা থেকেই জানি। আচ্ছা, এই প্রবাহটা কতক্ষণ চলবে? যখনই এই দিক থেকে এই দিকে জল যাচ্ছে, এই দিকে জলের তল কমছে, এই দিকে জলের তল বাড়ছে। যখনই দুটো পাত্রের জলের তল একই উচ্চতায় চলে আসবে, তখনই কি হবে? তখনই জলের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তাহলে জলের প্রবাহটা কিসের উপর ডিপেন্ড করছে? জলতলের উচ্চতার উপর। অ্যাকচুয়ালি উচ্চতার উপর ঠিক নয়, এই পয়েন্টে জলের প্রেসারের ওপরই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তোমরা জানো জলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ফর্মুলা H ইন্টু রো ইন্টু জি। জি তো উভয় ক্ষেত্রেই সেম, জি মানে অভিকর্ষজ ত্বরণ, রো মানে জলের ঘনত্ব বা তরলের ঘনত্ব, দুদিকেই জল যেহেতু সেম। কিন্তু এইচটা এই দিকের বেশি হওয়ায় এই দিকের প্রেসারটা বেশি আর এই দিকের প্রেসারটা কম, সেই জন্য উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে জল যাচ্ছে। তাহলে জলের প্রবাহটা নির্ভর করছে আপাত দৃষ্টিতে দেখলে জলতলের উচ্চতার উপর। তাহলে দেখো, জলতলের উচ্চতার সঙ্গে আমরা এই যে বললাম তড়িৎ বিভব, তার একটা খুব সাদৃশ্য দেখতে পাচ্ছি। যার তড়িৎ বিভব বেশি সেই দিক থেকে যার তড়িৎ বিভব কম সেই দিকে আধানের প্রবাহ হচ্ছিল। এইটা যদি V1 বিভব, এটা যদি V2 বিভব হয়, যদি V1 গ্রেটার দেন V2 হয়, তাহলে এই দিক থেকে এই দিকে প্রবাহ ছিল। কতক্ষণ? যতক্ষণ না উভয় বিভব সেম হয়। এখানেও তাই, যার জলতলের উচ্চতা যে পাত্রে বেশি, সেখানে জল বেশি থাকুক বা কম থাকুক তার উপর ডিপেন্ড করবে না জলের প্রবাহটা। শুধুমাত্র জলের প্রবাহ ডিপেন্ড করছে কার উপর? কোন পাত্রে জলের উচ্চতা বেশি তার উপর। তাহলে জলের উচ্চতার সঙ্গে বিভবের খুব সুন্দর একটা সম্পর্ক আছে, ঠিক আছে? চলো, তাহলে বিভবের আমি আরেকটা জিনিসের সঙ্গে সাদৃশ্য দেখাই, তারপরে আমরা বিভবের একটু অন্যভাবে আর একভাবে কনসেপ্ট বা রাশিমালা দেব। চলো, উষ্ণতার সহিত বিভবের সাদৃশ্য। আচ্ছা, উষ্ণতার সহিত কি বিভবের সাদৃশ্য আছে? কিভাবেই দেখতে পাবো? খুব সহজ। তোমরা এটাও ছোট থেকে জানো যে দুটো বস্তুর উষ্ণতা বা টেম্পারেচার যদি ডিফারেন্ট হয়, এর টেম্পারেচার সাপোজ T1, এর টেম্পারেচার T2, যেখানে আমি বলে দিলাম T1 গ্রেটার দেন T2।
ঠিক আছে, অর্থাৎ এই বস্তুর উষ্ণতা বেশি, এই বস্তুর উষ্ণতা কম। তাহলে আমি যদি দুটো বস্তুকে একটা তাপ পরিবাহী পদার্থ দিয়ে যুক্ত করি, তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে সবাই জানো, তাপ সবসময় প্রবাহিত হবে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে, অর্থাৎ এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে তাপের প্রবাহ ঘটছে। আচ্ছা, কতক্ষণ তাপের প্রবাহটা চলবে? যত এদিকে তাপ যাচ্ছে এর উষ্ণতা তত কমছে, আর যত এখানে তাপ প্রবেশ করছে এর উষ্ণতা তত বাড়ছে। তাহলে এর উষ্ণতা কমছে, এর উষ্ণতা বাড়তে বাড়তে এমন একটা অবস্থা আসবে যখন দুজনের উষ্ণতা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। যখনই দুজনের উষ্ণতা সেম হয়ে যাবে, তাপের প্রবাহটা হচ্ছিল অলওয়েজ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে। তাহলে যদি দুজনের উষ্ণতা সেম হয়ে যায়, তাপের প্রবাহ কি হবে, বন্ধ হয়ে যাবে, কারণ কারোর মধ্যে উষ্ণতার ডিফারেন্স নেই, তাহলে তাপের প্রবাহ হতে পারবে না। তাহলে দেখো, উষ্ণতার সঙ্গেও বিভবের একটা খুব সুন্দর সাদৃশ্য আছে। যখন যার বিভব বেশি ছিল আধান সেই দিক থেকে যার বিভব কম সেই দিকে প্রবাহিত হচ্ছিল, কতক্ষণ, যতক্ষণ না উভয়ের বিভব সেম হয়। ঠিক এখানেও তাই, যার উষ্ণতা বেশি সেই দিক থেকে তাপ যার উষ্ণতা কম সেই বস্তুর দিকে যাচ্ছে, কতক্ষণ, যতক্ষণ না উভয়ের উষ্ণতা সমান হয়। তাহলে দেখো, উষ্ণতার সঙ্গে আমরা বিভবেরও একটা সাদৃশ্য খুঁজে পেলাম। ঠিক আছে, চলো এবার আমরা যেটা দেখাবো বিভবের অ্যাকচুয়াল সংজ্ঞা, বা বিভব আমরা কিভাবে নির্ণয় করব, বিভবের রাশিমালা নির্ণয়। তাহলে খুব সহজভাবে বিভবের সংজ্ঞা প্রথমে দিলাম এবং বিভবের সঙ্গে কয়েকটা জিনিসের সাদৃশ্য আমরা দেখালাম। এরপরে আমরা অ্যাকচুয়াল বিভবের সংজ্ঞায় আসছি, বা বিভবের রাশিমালা কি করে নির্ণয় করব। তড়িৎ বিভব, আচ্ছা দেখো, আমি যদি কোনো স্থানে একটা আধানকে রাখি, যদি প্লাস আধানই হয়, এটা প্লাস কিউ আধান ধরো, তাহলে আমি যদি কোনো স্থানে একটা আধানকে রাখি, এর চারিদিকে কি সৃষ্টি হবে? তোমরা আগের চ্যাপ্টারেই পড়েছিলে, এর চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। কত দূর পর্যন্ত সৃষ্টি হবে তড়িৎ ক্ষেত্রটা তোমরা দেখেছিলে সেখানে, যে কোনো আধানের তড়িৎ ক্ষেত্র আদর্শ ক্ষেত্রে অসীম দূরত্ব অব্দি সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে কিছুটা যাওয়ার পরই তড়িৎ ক্ষেত্রের মান এতটাই কমে যায় সেটাকে আমরা বুঝতে পারি। তো যাই হোক, তাহলে আদর্শ ক্ষেত্র ধরেই আমি ক্যালকুলেশন এখানে করছি। দেখো, এই আধানটাকে আমি এখানে যখনই রাখলাম, তাহলে এর চারিদিকে কি সৃষ্টি হলো, একটা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হলো। ঠিক আছে, এবার আমি অসীম দূরত্ব থেকে, সাপোজ এই ডিস্টেন্স থেকে একটা একক আধানকে আমি কি করছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনছি। সাপোজ এই বিন্দুতে আনবো, অসীম থেকে এই বিন্দুতে আমি আনবো। আচ্ছা দেখো তো ভেবে, এটাও প্লাস এটাও প্লাস, এই আধানটা যখন অসীম থেকে একটু ভেতরের দিকে আসবে, এর তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে যখনই দ্বিতীয় আধানটা অর্থাৎ একক ধনাত্মক আধানটা অসীম থেকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে, এই আধানটা ওকে কি করবে, এই আধানটা ওকে, যেহেতু দুটোই পজিটিভ, বিকর্ষণ করবে। অর্থাৎ এই আধানটা একে এখানে আসতে বাধা দেবে। কিন্তু আমি বস্তুটাকে এখানে আনতে চাই, বা একক আধানটাকে এখানে আনতে চাই, কি করে আনবো? বাইরের কোনো তৃতীয় একটা ব্যক্তিকে আনতে হবে, ও নিজে আসতে পারবে না, কারণ ওর উপর বিকর্ষণ বল প্রযুক্ত হচ্ছে। তাহলে বাইরের কোনো একজন ব্যক্তিকে এর বিকর্ষণ বলের বিরুদ্ধে এই আধানটার সরণ ঘটিয়ে আধানটাকে এখানে আনতে হবে। দেখো, অনেকগুলো কথা বললাম। আধানটা যখন এখানে আসছে, এর বিকর্ষণ বলের বিরুদ্ধে আধানকে আসতে হবে, সে নিজে আসতে পারছে না, বাইরের কোনো ব্যক্তিকে বা বাইরে কারো সাহায্য নিয়ে আধানটাকে, একক ধনাত্মক আধানটার এখানে সরণ ঘটাতে হবে। অর্থাৎ এর বিকর্ষণ বলের বিরুদ্ধে
একক ধনাত্মক আধানের স্মরণ ঘটানো হচ্ছে, মানেই কার্য করতে হবে। কোনো একটা বলের বিরুদ্ধে বা বলের অভিমুখে যখনই আমি কোনো বস্তুর স্মরণ ঘটাবো, তোমরা 11এই শিখেছো কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারে বলের বিরুদ্ধে কার্য আর বলের দ্বারা কার্য। তো এখানে যেহেতু আমি এর বিকর্ষণ বল যেদিকে, বস্তুটাকে আমি তার বিপরীতে আনছি, অর্থাৎ এখানে বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে। তোমরা এটাও জানো বলের বিরুদ্ধে কার্য মানে যে আনছে তার শক্তি যেহেতু ব্যয় হচ্ছে, সেই জন্য এই কার্যটাকে আমরা ধনাত্মক কার্য বলি। বলের বিরুদ্ধে কার্যটাকে আমরা কি কার্য বলি? প্লাস কার্য, ধনাত্মক কার্য। তো যাই হোক, তাহলে আমরা একক একটা ধনাত্মক আধানকে কি করছি, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু, আচ্ছা বিন্দুটা ধরে নাও মূল আধান থেকে আর দূরত্বে আছে, ঠিক আছে? তাহলে অসীম দূরত্ব থেকে আমরা একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে দেখলাম, আমাকে কিছুটা কার্য করতে হবে এর বিকর্ষণ বলের বিরুদ্ধে। ওই অসীম থেকে এখানে আনতে আমাকে যতটা কার্য করতে হলো, সেই কার্যটাই হচ্ছে এই বিন্দুর বিভব। ঠিক আছে, ক্যালকুলেশন তো আমি করবোই। তাহলে সংজ্ঞাটা কি হলো, যে অসীম দূরত্ব থেকে একটি কত আধান আনছি, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যতটা কার্য করতে হচ্ছে, কার বিরুদ্ধে? মূল আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলের বিরুদ্ধে যতটা কার্য করতে হচ্ছে, সেই কার্যটাকেই আমরা কি বলবো? ওই বিন্দুর বিভব। কেন ওই বিন্দুর? কারণ আমি যদি বস্তুটাকে এখানে না এনে অন্য কোথাও আনতাম, আমাকে ডিফারেন্ট পরিমাণ কার্য করতে হতো, তাহলে বিভিন্ন বিন্দুর বিভব বিভিন্ন রকম হবে। সেই জন্য বিভবের সংজ্ঞা দেওয়ার সময় আমাকে উল্লেখ করতে হবে যে বিন্দুতে আনা হচ্ছে ওই বিন্দুর কার্য, ওই বিন্দুর বিভব। ঠিক আছে, তাহলে বিভবের সংজ্ঞাটা এইভাবে আমরা দিলাম। আরেকবার বলছি, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেই কার্যটাকেই বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশনে যাবো। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, বিভব পার্থক্য। পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স, বিভব পার্থক্য কাকে বলবো? আচ্ছা, আমি যদি এরকম ভাবে চিন্তা করি, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, ঠিক আছে? খুব ইজিলি বুঝতে পারছো, একক আধানকে বি বিন্দুতে আনতে যতটা কার্য করতে হবে, ওই একক আধানটাকে এ বিন্দুতে আনতে তার থেকে একটু বেশি কার্য করতে হবে, কারণ এ বিন্দুটা আধানের বেশি সামনে আছে। ঠিক আছে, আমি ধরে নিই বি বিন্দুতে আনতে কার্য করতে হচ্ছে যা, সেটা বি বিন্দুর বিভব, সেটা ধরে নিই ভি বি। এ বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাকে আমি ধরে নিই ভি এ, অর্থাৎ এ বিন্দুর বিভব। তাহলে খুব সহজে বলো, বি থেকে এতে আনতে কতটা কার্য করতে হবে? বি থেকে এ আনতে আনতে কার্য কত? আগে বলো ভি এ বেশি না ভিবি বেশি? দেখতেই পাচ্ছ ভি এ গ্রেটার দেন ভিবি, কারণ এই বিন্দুতে আনতে বেশি কার্য করতে হচ্ছে। তাহলে এখানে বি থেকে এতে আনতে কত কার্য করতে হবে? সেটা সমান তাহলে কত হবে? ভি এ মাইনাস ভিবি, যেটাকেই আমরা বলবো ভি এ বি, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। ঠিক আছে, এবার এখানে আরেকটা জিনিস বলে দিই, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, খুব ইজিলি ক্যালকুলেশন করে দিই, যে সূত্রটা তোমাদের বহু জায়গায় কাজে লাগবে এরপরে। বিভবের সঙ্গে বিভবের সহিত কার্যের সম্পর্ক।
রিলেশন বিটুইন ভি, কিউ অ্যান্ড ডব্লিউ। দেখো, আচ্ছা, যখন আমি অসীম দূরত্ব থেকে একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনছিলাম, আমাকে কতটা কার্য করতে হচ্ছিল? যতটা কার্য করতে হচ্ছিল সেটাই হচ্ছে ওই বিদ্যুৎ বিভব। তাহলে যখন আমি একক ধনাত্মক আধানকে আনছি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, আমাকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটা হচ্ছে ওই বিদ্যুৎ বিভব। আচ্ছা, আমি যদি কিউ আধানকে আনতাম আমাকে কত কার্য করতে হতো? একক আধানকে আনতে যদি ভি পরিমাণ কার্য করতে হয়, যেটাকে আমরা ওই বিন্দুর বিভব বলেছি, তাহলে কিউ আধানকে আনতে কত কার্য করতে হবে? কিউ ইন্টু ভি। তাহলে দেখো, খুব ইজি একটা রিলেশন পেয়ে যাচ্ছে। কার্য কিউ আধানকে একক আধান না এনে আমি যদি কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতাম, আমাকে কতটা কার্য করতে হতো? ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। একক আধানকে আনতে ভি, তাহলে কিউ আধানকে আনতে কিউ ইন্টু ভি। তাহলে কিউ আধানকে আনতে কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। তাহলে খুব সহজেই আমরা কি করলাম? বিভবের সঙ্গে কার্যের সম্পর্ক নির্ণয় করতে। ঠিক আছে, এখান থেকে আমরা বিভবের একক মাত্রাও খুব সহজে বলে দিতে পারি। চলো তাহলে একক মাত্রাটাই আগে বলে দিই বিভবের, তারপরে আমরা বিভবের রাশিমালায় যাব। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভবের একক ও মাত্রা। দেখো, আমরা এইমাত্র একটা সূত্র পেলাম, ডব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, অর্থাৎ কার্য সমান আধান ইন্টু বিভব। এখান থেকে ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। তাহলে খুব ইজিলি সিজিএস পদ্ধতিতে বিভবের এক্সপ্রেশন বা একক কি হবে? ডব্লিউ কার্যের একক আর্গ, আধানের একক ই এস ইউ আধান, তাহলে আর্গ পার এস ইউ আধান, যেটাকে আমরা বলবো ই এস ইউ বিভব, বা এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি স্ট্যাট ভোল্ট। অ্যাকচুয়ালি আমরা দেখবো ভোল্টটা হচ্ছে বিভবের এসআই একক, সেই জন্য সিজিএস এককে বলা হচ্ছে স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, বা এসইউ বিভব। আচ্ছা, এবার এসআই, এসআই পদ্ধতিতে বিভবের একক কি হবে? কার্যের একক হবে জুল, আধানের একক কুলম, তাহলে জুল পার কুলম, যেটাকে আমরা এক কথায় বলবো ভোল্ট। তাহলে একটা রিলেশন পেয়ে গেলাম, ভি ইকুয়ালস টু জে বাই সি, বা জে ইকুয়ালস টু ভি ইন্টু সি, জুল ইকুয়ালস টু ভোল্ট ইন্টু কুলম। এটা অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে যে জুল ইকুয়ালস টু শূন্যস্থান ইন্টু সি, শূন্যস্থানে কি হয়? ঠিক আছে, তাহলে ভোল্ট ইন্টু কুলম হলো। আরেকটা জিনিস তাহলে বলে দিই, ভোল্ট, আচ্ছা 1 ভোল্ট কাকে বলবো? এটাও অনেক সময় পড়তে পারে। দেখো, এই এক্সপ্রেশন থেকে 1 ভোল্ট সমান আমরা লিখতে পারি 1 জুল বাই 1 কুলম। ঠিক আছে, অর্থাৎ 1 কুলম আধানকে, একটু বিভবের সংজ্ঞাটা চিন্তা করো কি ছিল, যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে এখানে আমরা বলবো অসীম দূরত্ব থেকে একটা 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে আমরা কত বলবো? 1 ভোল্ট। একবার বলছি,
অসীম দূরত্ব থেকে একটা 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে আমরা কত বলবো? 1 ভোল্ট। ঠিক আছে, চলো এবার ভোল্টের সঙ্গে স্ট্যান্ড ভোল্টের কি সম্পর্ক আসবে। আচ্ছা, তোমরা মোটামুটি এতদিন এখানে একটা ব্যতিক্রম দেখবে, খুব ভালো করে লক্ষ্য করো। তোমরা মোটামুটি এতদিন যে একক, যত ধরনের একক বলেছিলে, সব জায়গাতেই সিজিএস এর থেকে এসআই এককটা বড় ছিল। কিন্তু এই প্রথম তোমরা দেখবে স্ট্যাড ভোল্ট অর্থাৎ সিজিএস বিভবের এককটা ভোল্ট অর্থাৎ এসআই বিভবের একক থেকে অনেকটাই বেশি। দেখো সেটা। আচ্ছা, 1 ভোল্ট ইকুয়ালস টু, তোমরা দেখেছো 1 জুল বাই 1 কুলম। তাহলে 1 ভোল্ট ইকুয়ালস টু, জুলকে আমি যদি আর্গে কনভার্ট করি 10⁻7 আর্গ, আর কুলমকে যদি ইএসইউ তে কনভার্ট করি 3 × 10⁹ ইএসইউ। তাহলে 9 আর 7 কাটলে 10⁻2 পড়ে থাকছে। অর্থাৎ 1 ভোল্ট সমান 1/300 আর্গ বাই ইএসইউ, মানেই তোমার স্ট্যাড ভোল্ট। তাহলে দেখো 1 স্ট্যাড ভোল্ট সমান 300টা এপাশে আনলে হয়ে যাবে 300 ভোল্ট। তার মানে দেখো 1 স্ট্যাড ভোল্ট 1 ভোল্টের তুলনায় 300 গুণ বড়। 1 স্ট্যাড ভোল্ট অর্থাৎ সিজিএস এককটা 1 ভোল্ট মানে এসআই এককের তুলনায় 300 গুণ বড়। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু সিজিএস এর থেকে, এসআই এর থেকে সিজিএস এককটা অনেকটাই বড়। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিভবের মাত্রা। খুব ইজি, দেখো। আচ্ছা, ভি সমান আমরা একটু আগেই বললাম W/Q। তাহলে বিভবের মাত্রা কি দাঁড়াবে? ডব্লুর মাত্রা, কার্যের মাত্রা m L²T-2, আধানের মাত্রা IT। তাহলে কত দাঁড়াচ্ছে? m, I ওপরে উঠলে I ইনভার্স, L² ওপরে আছে, T ওপরে উঠলে T⁻⁻3। এটা হয়ে যাচ্ছে বিভবের মাত্রা। ঠিক আছে, চলো তাহলে বিভবের মাত্রাও আমাদের হলো। এবার আমরা আসবো বিভবের রাশিমালা। ঠিক আছে, যেটা কিন্তু এই চ্যাপ্টারের মেন ক্যালকুলেশন, মেন বিষয়। ঠিক আছে, চলো। বিভবের রাশিমালা। আচ্ছা দেখো, বিভবের সংজ্ঞায় কি বলা হয়েছে? বিভবের সংজ্ঞাটা কি? যে অসীম দূরত্ব থেকে যখন আমরা একটা একক ধনাত্মক আধানকে আনবো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে বিভব। তাহলে সেইভাবেই ক্যালকুলেশনটা আমরা করি। ধরো এখানে একটা আধান প্রথম থেকেই আসে, +Q আধান, এর জন্য চারিদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আমি কি করছি? একটা একক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনবো। কোন বিন্দুতে আনবো? এমন একটা বিন্দুতে আনবো যেটা মূল আধান থেকে ধরো r দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই বিন্দুর বিভব কত হয় আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ অসীম থেকে একক আধানকে এই বিন্দুতে আনতে যতটা কার্য করতে হবে সেটাই হচ্ছে এই বিন্দুর বিভব, সংজ্ঞাতেই বলা আছে। তাহলে সেইভাবেই ক্যালকুলেশনটা করি। আচ্ছা, যখন আমি কোনো আধান, একক আধানকে আনছি অসীম দূরত্ব থেকে, ধরো আনার সময় কোনো একটা মোমেন্টে আধানটা এই পজিশনে এসে পৌঁছেছে।
এমন একটা পজিশন যে পজিশনে আধানের এখন মূল আধান থেকে দূরত্ব হয়ে দাঁড়িয়েছে এক্স। ঠিক আছে, তাহলে বলতো একক আধানের উপর ক্রিয়াশীল ফোর্স এখন কত এবং সেটা কোন দিক? যেহেতু ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে বিকর্ষণ অর্থাৎ এই ডিরেকশনে বল প্রয়োগ করছে এই আধানটা, একক আধানটাকে। কিন্তু এর মানটা কত? কুলম্বের সূত্র একটু চিন্তা করো, এফ ইকুয়ালস টু, এসআইতেই আমরা ক্যালকুলেট করছি বায়ু মাধ্যম ধরে, তাহলে 1/4π(f)(0) আধান Q1 Q2 বাই r² ছিল, তাহলে এখানে কত হবে? আধান দুটো কত কত, একটা কিউ একটা 1, তাহলে কিউ ইন্টু 1 বাই এই এই বিন্দুতে যখন আধানটা এসেছে মূল আধান থেকে তার দূরত্ব কত? এক্স, তাহলে এক্স স্কোয়ার। এফ ইকুয়ালস টু 1/4π(f)(0) কিউ বাই এক্স স্কোয়ার। দেখো এফটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, বিকর্ষণ বলটা দূরত্বের উপর ডিপেন্ড করছে। তাহলে আমি যখনই আধানটাকে আরেকটু সরিয়ে আনবো, এক্স এর মান সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এফ এর মানটাও চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এখানে আমরা টোটাল ক্যালকুলেশন একসঙ্গে না করে আমাকে এখানে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন অর্থাৎ অবকলন বিদ্যার সাহায্যে ক্যালকুলেশনটা কলন বিদ্যার সাহায্যে করতে হবে। তো কিভাবে করছি দেখো, আমি টোটাল পথটাকে অসংখ্য ছোট ছোট অংশে ভেঙে নিই। তো কলন বিদ্যায় তোমরা একটুখানি কনসেপ্ট ছিল 11-এ, টোটাল পথটা যেহেতু আমরা দূরত্বটাকে এক্স ধরেছি এবং টোটাল দূরত্বটাকে আমরা ছোট ছোট অংশে ভেঙে নিয়েছি, এক একটা দূরত্বকে আমরা কি বলতে পারি? এক একটা ডিএক্স। সেখানে ডিএক্স হচ্ছে এমন একটা মান, ডিএক্স হচ্ছে এক্স এর একটা ক্ষুদ্র মান, যে মানটা জিরোর খুব কাছাকাছি অর্থাৎ খুব ক্ষুদ্র একটা মান। তাহলে আমি প্রথমে এই পজিশন থেকে আধানটাকে ডিএক্স পরিমাণ কাছে আনছি। কেন ডিএক্স ধরলাম? কারণ ডিএক্সটা এতটাই কম, এইটুকু আসার সময় এফ এর মান এমন কিছু চেঞ্জ হবে না, অর্থাৎ এফ এর মান আমি কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তাহলে বলো ডিএক্স পরিমাণ আনার সময় কার্য কত করতে হচ্ছে? তাহলে ডিএক্স পরিমাণ সরণের জন্য কৃত কার্য, সেটাকে আমি ডি ডব্লিউ ধরছি, ইকুয়ালস টু বল ইন্টু সরণ। কিন্তু এটা একটা নেগেটিভ রাশি, কেন বলো তো? কারণ দেখো বলের ডিরেকশনটা ছিল এই দিকে, বিকর্ষণ করছিল, কিন্তু বস্তুকে আনা হচ্ছে এই দিকে, অর্থাৎ বস্তুর সরণ এই দিকে। দুটো বিপরীত দিকে হওয়ায় এখানে মাইনাসটা এসেছে। ঠিক আছে, চল তাহলে এফ এর মানটা বসাও, 1/4π(f)(0) কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা আমাদের লক্ষ্য কি? আমাকে আনতে হবে অসীম থেকে এই বিন্দুতে। ঠিক আছে, অর্থাৎ ছোট একটা ডিএক্স পরিমাণ সরানোর জন্য আমি কার্য পেলাম এটা। আচ্ছা তার পরের ডিএক্স পরিমাণ যখন সরাবো আবার একটা ডিডব্লিউ পরিমাণ কার্য করতে হবে। তাহলে প্রত্যেকটা ডিএক্স অংশের জন্য আমি কার্যগুলোকে যোগ যদি করে দিই টোটাল কার্য পাবো। যোগ করাটাকেই আমি কলন বিদ্যার ভাষায় কি বলি? ইন্টিগ্রেশন। তাহলে মোট কার্য ডব্লু কোথা থেকে কোথায় আনার সময়? ইনফিনিটি থেকে তোমার আর দূরত্বের বিন্দুতে আনার সময় কার্য ডব্লিউ ইকুয়ালস টু ডিডব্লিউ গুলোর যোগ অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, মানে এই এক্সপ্রেশনটার ইন্টিগ্রেশন। মাইনাস বাইরে করছি, ভেতরে 1/4π(f)(0) কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার একটু একটা জিনিস দেখো, ইন্টিগ্রেশনটা কার ওপর হচ্ছে? ডিএক্স আছে এখানে ভ্যারিয়েবল, অর্থাৎ এক্স এর ওপর ইন্টিগ্রেশনটা হচ্ছে। তাহলে আমি এক্স এর ভ্যালু লিমিটটা বসিয়ে দিই ইন্টিগ্রেশনে। কি লিমিট হবে দেখো তো? এক্স এর মান, দূরত্বের মান প্রথমে কত ছিল? বস্তুটা প্রথমে, একক আধানটা প্রথমে কত দূরত্বে ছিল? একদম অসীম দূরত্বে। তাহলে এক্স এর ফার্স্ট মান হচ্ছে ইনফিনিটি।
আর এক্স এর ফাইনাল মান কত? ইনিশিয়াল মান ইনফিনিটি, ফাইনাল মান কত দেখো, দূরত্ব কমতে 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 কত হচ্ছে শেষ অবধি, ডিস্টেন্স শেষ অবধি হচ্ছে আর। তাহলে এক্স এর ইনিশিয়াল মান ভ্যালু ইনফিনিটি, ফাইনাল ভ্যালু আর। তাহলে এখানে আমি লিমিট বসিয়ে দিচ্ছি ইনিশিয়াল টু ফাইনাল। ঠিক আছে, চলো এবার ইন্টিগ্রেশনটা করি। আচ্ছা, এই কার্য যতটা করতে হবে সেটাই বিভব। একক আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে যতটা কার্য করতে হবে সেটাই এই বিন্দুর বিভব ছিল। তাহলে v ইকুয়ালস টু ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস কনস্ট্যান্ট রাশিগুলোকে বাইরে বের করে নিচ্ছি, অর্থাৎ কিউ বাই ফোর পাই এফ প্লাস জিরো ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর, ভেতরে পড়ে থাকছে ডিএক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, সমান বা নিচেই লিখছি মাইনাস কিউ বাই ফোর পাই এফ প্লাস জিরো ইনফিনিটি টু আর এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। চলো এবার ইন্টিগ্রেশন কি হবে তোমরা জানো, ইন্টিগ্রেশন x to the power n dx equals to x to the power n plus 1 by n plus 1, তাই তো ফর্মুলা এটাই ছিল। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে দেখো, v equals to minus q by 4 pi x plus 0 মাইনাস 2 আছে, তাহলে n এর জায়গায় মাইনাস 2 বসিয়ে দাও, কত হবে x to the power minus 2 plus 1 by minus 2 plus 1 টু দি পাওয়ার, এবার লিমিট গুলো যেমন আছে বসিয়ে দাও ইনফিনিটি টু আর। দেখো নিচে একটা মাইনাস ওয়ান বেরোচ্ছে আর সামনে একটা মাইনাস আছে, সামনের মাইনাস নিচের মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাহলে v ইকুয়ালস টু কিউ বাই ফোর পাই এক্স প্লাস জিরো ওয়ান বাই এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানেই ওয়ান বাই এক্স ইনফিনিটি টু আর। এবার লিমিটটা কি করে বসে, x তো 0, x এর জায়গায় প্রথমে উপরের ভ্যালুটা তাহলে 1 বাই আর মাইনাস দিয়ে x এর জায়গায় নিচের ভ্যালুটা অর্থাৎ 1 বাই ইনফিনিটি। তোমরা জানো 1 বাই ইনফিনিটি মানে কত 0, তাহলে ভ্যালুটা কত চলে আসছে q বাই 4 বাই x প্লাস 0 1 বাই আর। এটাকে একটু সাজিয়ে লিখলে কত আসছে v ইকুয়ালস টু 1 বাই 4 বাই x প্লাস 0 q বাই আর। দেখো কিউ আধানের জন্য আর দূরত্বের কোনো বিন্দুতে বিভব আসছে, এটা কনস্ট্যান্ট বাদ দাও এই সাই পদ্ধতির জন্য, কিউ বাই আর অর্থাৎ আধান বাই দূরত্ব, খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা। দেখো তাহলে ভি এর এক্সপ্রেশন আসছে ভি ইকুয়ালস টু 1 বাই 4 পাই এক্স প্লাস 0 কিউ বাই আর। এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, কিউ বাই আর মানে আধান বাই দূরত্ব, এটা মনে রাখলেই বিভবের এক্সপ্রেশন তোমরা পেরে যাবে। বিভব অলওয়েজ হবে আধান বাই দূরত্ব। হয়েছে, তাহলে আমরা বিভবের এক্সপ্রেশনটা এনে দিলাম, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, বুঝতে না পারলে দু একবার দেখো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, চলো এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের এক্সপ্রেশন। ঠিক আছে, চলো বিভব পার্থক্যের রাশিমালা। আচ্ছা দেখো, ধরো প্লাস কিউ আধানের জন্য খুব ইজি ভাবে বলি, ধরো এটা প্লাস কিউ আধান, এই প্লাস কিউ আধানের থেকে আমি বিভিন্ন দূরত্বে দুটো বিন্দু নিচ্ছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আচ্ছা আমি এই বিভবের রাশিমালা ক্যালকুলেট করলাম, আমি যদি বলে দিই কিউ আধান থেকে এ বিন্দুর দূরত্ব আর এ,
আর কিউ আধান থেকে বি বিন্দুর দূরত্ব আর বি। তাহলে বলো এ বিন্দুর বিভব কত? 1/4πε0। বিভব মানে অলওয়েজ আমি বলেছি মনে রাখতে আধান বাই দূরত্ব। তাহলে আধান কিউ বাই দূরত্ব আর এ। একইভাবে বি বিন্দুর বিভব কত? ভি বি ইকুয়ালস টু 1/4πε0 আধান বাই দূরত্ব। তাহলে খুব সহজে বলো এ থেকে বিতে যদি আমি একটা একক আধানকে নিয়ে যেতে চাই, একক ধনাত্মক আধানকে, কত কার্য করতে হবে? আমরা দেখেইছিলাম একক আধানকে নিয়ে যেতে কৃতকার্য ডব্লিউ এ বি সমান ভি বি মাইনাস ভি এ। তাহলে এক্সপ্রেশনটা কত আসবে? একদম লিখে দিই 1/4πε0 কমন, কিউটাও কমন যাবে 1/RB মাইনাস 1/RA। ঠিক আছে, চলো এটা হচ্ছে দুটো বিন্দুর বিভব পার্থক্য, এটাকে আমি ভি এ বি লিখছি। তাহলে এটা হচ্ছে দুটো বিন্দুর বিভব পার্থক্যের এক্সপ্রেশন চলে এলো, হয়েছে? আচ্ছা, অনেকগুলো আধানের জন্য যখন আমি কোনো বিন্দুতে বিভব বের করবো কি হবে দেখো তো। আমরা কুলম্বের সূত্রেও এক জায়গায় করেছিলাম আগের চ্যাপ্টারে, যে অনেকগুলো আধান যখন একসঙ্গে থাকবে তখন কোনো আধানের ওপর ক্রিয়াশীল মোট বল কত হবে, সেখানে সামেশন অনেক কিছু এসেছিল। তো এখানে ক্যালকুলেশনটা অনেক সহজ, তার কারণ প্রথমেই আমি বলেছি বিভব কি রাশি? বিভব একটা স্কেলার রাশি। স্কেলার রাশি হলে এখানে কোনো ডিরেকশনের ব্যাপারই নেই, শুধুমাত্র বীজগাণিতিক যোগ বিয়োগ করলেই ক্যালকুলেশন আমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে অনেকগুলি আধানের জন্য কোনো বিন্দুতে বিভব, সাপোজ ধরো এখানে n সংখ্যক আধান আছে যার জন্য আমাকে এই বিন্দুতে বিভব বের করতে হবে। ঠিক আছে, এখানে ভি কত আমাকে বের করতে হবে। আমি ধরে নিই এখানে Q1 আধান এবং Q1 আধান থেকে ওই বিন্দুটার দূরত্ব R1 হয়েছে। এটা ধরো Q2 আধান এবং এই আধান থেকে ওই বিন্দুটার দূরত্ব ধরো R2। এরকম করে আমি শেষ আধানটা ধরলাম, ধরো এখানে টোটাল n সংখ্যক আধান ছিল, তাহলে এটা ধরো n তম আধান যার মান Qn, এবং যে আধান থেকে ওই বিন্দুটার দূরত্ব ধরে নিলাম Rn। তাহলে বলো Q1 আধানের জন্য, আচ্ছা এটা একটা বিন্দুর নাম দিয়ে দাও O, তাহলে Q1 আধানের জন্য ও বিন্দুতে বিভব কত হবে? ফর্মুলা জানো তোমরা, এটাকে V1 ধরছি ইকুয়ালস টু 1/4πε0 আধান বাই দূরত্ব Q1/R1। একইভাবে তাহলে Q2 আধানের জন্য কত হবে? V2 সমান 1/4πε0 Q2/R2। দেখো Q2 আর ডিস্টেন্স R2। তাহলে Qn আধানের জন্য ও বিন্দুতে বিভব কত দাঁড়াবে? Vn ইকুয়ালস টু 1/4πε0 Qn/Rn। তাহলে প্লেন যোগ বিয়োগ, কারণ বিভব স্কেলার রাশি। তাহলে মোট বিভব, কোথায় মোট বিভব? ও বিন্দুতে মোট বিভব কত দাঁড়াবে? V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, এরকম করে করে কটা টার্ম ছিল? টোটাল n সংখ্যক আধানের জন্য n সংখ্যক টার্ম। তাহলে V ইকুয়ালস টু কত আসবে? সব টার্ম গুলোকে যোগ করলে কি কমন যাবে? 1/4πε0 কমন। তাহলে 1/4πε0 কমন, ভেতরে প্রথমটায় পড়ে আছে Q1/R1, তারপরে Q2/R2, তারপরে ডট ডট দিয়ে Qn/Rn। খুব ইজি ক্যালকুলেশন, আমি তাড়াতাড়ি একটু করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি সামেশন ফর্মে লিখতে চাই 1/4πε0 সামেশন
কটা টার্ম ছিল? 1 থেকে n সংখ্যক qi বাই ri। দেখো, তাহলে অনেকগুলো আধানের জন্য কোনো বিন্দুতে বিভব কত হবে তার এক্সপ্রেশন চলে এলো। ঠিক আছে, চলো এই গেল মোটামুটি বিভবের রাশিমালা নির্ণয়। ঠিক আছে, এবার আমরা কয়েকটা ক্ষেত্রে বিভবের মান বের করব। ঠিক আছে, আশা করি এর পরের ভিডিওতে বা এর পরের পার্টি আমাদের বিভব চ্যাপ্টারটা টোটাল থিওরি পোর্শনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো এই ভিডিওতে আমরা লাস্ট যে অংশটা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব। আমরা আগের চ্যাপ্টারে তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষীয় অবস্থান আর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর প্রাবল্যের মান বের করেছিলাম তড়িৎ দ্বিমেরু। এবারে আমরা যেটা করব যে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর বিভব কত, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর বিভব কত, বা যে কোনো বিন্দুতে বিভব কত। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই ভিডিওর লাস্ট অংশ। চলো তাহলে প্রথমে আমরা যেটা করব, এটা তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর বিভব। চলো তাহলে এখানে আমি একটা তড়িৎ দ্বিমেরু আঁকছি। দ্বিমেরু মানে কি ছিল? সেখানে দুটো আধান ছিল, একটা নেগেটিভ আর সমপরিমাণ, আর একটা বিপরীতমুখী প্লাস কিউ। এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটাকে আমরা কত ধরেছিলাম? 2l। তাহলে দ্বিমেরু ভ্রামক কত ছিল? p ইকুয়ালস টু q ইন্টু 2l। আগের চ্যাপ্টারেই পড়েছো তোমরা। আচ্ছা, দ্বিমেরুর অক্ষ কোনটা ছিল? দ্বিমেরুর দুটো আধানকে যোগ করলে যে রেখা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলেছিলাম? দ্বিমেরুর অক্ষ। তাহলে অক্ষের ওপর কোনো একটা বিন্দু P, যে বিন্দুতে বিভব কত আমায় নির্ণয় করতে হবে। আমি ধরে নিই P বিন্দুটা দ্বিমেরুর মধ্যবিন্দু অর্থাৎ O থেকে x দূরত্বে অবস্থিত। আমি আগের ক্যালকুলেশনের মতোই রাশিগুলো কিন্তু ধরছি। আগেও দ্বিমেরুর ক্যালকুলেশনে যেরকম ডিস্টেন্স গুলো ধরেছিলাম এখানেও সেরকম ধরছি। ঠিক আছে, তাহলে বলো, যেহেতু এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে এই আধানটার ডিস্টেন্স কত? l। একইভাবে এই দিকের আধানটারও ডিস্টেন্স কত? l। তাহলে বলো প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর ডিস্টেন্স কত? প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে x। সেখান থেকে এল অংশটা বাদ দিয়ে দাও, তাহলে এই অংশটা পাবে, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে x মাইনাস এল। এটাকে আমি এ বিন্দু ধরছি। এটাকে আমি যদি বি বিন্দু ধরি, তাহলে বি বিন্দুর মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব কত? আগেই ক্যালকুলেশন ছিল। দেখো এই টোটালটা x, এই অংশটা l, তাহলে টোটালটা কত হবে? x প্লাস l। হয়েছে? তাহলে একবার এর জন্য এখানে বিভব বের করবো, একবার এর জন্য এখানে বিভব বের করে দুটো বিভবকে প্লেন যোগ বিয়োগ করে দেবো, কারণ বিভব স্কেলার রাশি। চলো তাহলে এ বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুর বিভব কত? ভি এ ধরছি সেটাকে 1/4πε0। বিভবের ফর্মুলা কি? অলওয়েজ আধান বাই দূরত্ব। তাহলে এই আধানের জন্য এখানে বিভব, তাহলে আধান বাই এই আধান থেকে এখানে দূরত্ব কত?
এক্স মাইনাস এল, ডিরেকশন কোনো নেই। তাহলে বি বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত? ভি বি ধরলাম সমান 1/4πε0, এখানেও আধান বাই দূরত্ব, এখানে আধানের ভ্যালুটা কত? মাইনাস কিউ। আর এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত দেখে নাও, এক্স প্লাস এল হলো। তাহলে পি বিন্দুর মোট বিভব কত দাঁড়াবে? এখানটাই ক্যালকুলেশনটা করছি। পি বিন্দুর মোট বিভব কত? ভি ইকুয়ালস টু, দুটোকে আমি যোগ করে দিই প্লেন, বিভব স্কেলার রাশি যেহেতু, তাহলে ভি এ প্লাস ভি বি ইকুয়ালস টু কত আসবে? এই দুটোকে যোগ করলে দেখো কিউ কমন যাবে, 1/4πε0 কমন যাবে, তাহলে একদম কমন নিয়ে নিচ্ছি। প্রথমে প্লাস টার্ম লিখি, তারপরে মাইনাস টার্ম লিখবো। 1/x মাইনাস এল মাইনাস 1/x প্লাস এল, একটু দেখে নাও, এটা মাইনাস এটা প্লাস। আরো একটা জিনিস দেখো, এই টার্মটা দেখেছো নিচে এটা ছোট, x মাইনাস এল, অর্থাৎ এই রাশিটা বড়, আর এখানে নিচেটা বড়, তার মানে এই রাশিটা ছোট, তাহলে বড় থেকে ছোট বিয়োগ হচ্ছে, তাহলে অলওয়েজ এই রাশিটা একটা পজিটিভ রাশি আসবে। যদি তুমি উল্টোটা করতে, এইদিকে প্লাস আধান এইদিকে মাইনাস আধান রাখতে, তাহলে ক্যালকুলেশনটা একটা নেগেটিভ আসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত আসছে, ভি ইকুয়ালস টু u/4πε0, দশের উপরে দাও, নিচেটা এক্স মাইনাস এল এক্স প্লাস এল, আর উপরে এক্স প্লাস এল মাইনাস এক্স প্লাস এল হলো। এক্স এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু u/4πε0 এল এল মানে 2l, আর নিচে দেখো a মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাই হলো একটা তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, এটাকে আমি একটু সিম্পলিফাইও করে দিতে পারি, সেখানেও ছিল প্রাবল্য নির্ণয় করার সময়। কি সিম্পলিফাই? যদি এক্স ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, যদি মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব অর্থাৎ এক্স রাশিটা এল এর তুলনায় এমনি বড়ই দেখা যাচ্ছে, কিন্তু যদি খুব বড় হয়, তাহলে নিচে এক্স স্কোয়ারের সাপেক্ষে এল স্কোয়ারকে কি করতে পারি, আমি নেগলেক্ট করে দিতে পারি। তাহলে এখানে শুধু কত পড়ে থাকবে, এক্স স্কোয়ার অনলি পড়ে থাকবে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, ওপরে চলে এসেছে কিউ ইন্টু টুয়েলভ। কিউ ইন্টু টুয়েলভ মানে কি, দ্বিমেরু ভ্রামক অর্থাৎ পি। তাহলে আগে এক্সপ্রেশনটা লিখছি, ভি ইকুয়ালস টু 1/4πε0, নিচে চলে এসেছিল কিউ, ওপরে এসেছিল কিউ ইন্টু টুয়েলভ মানে পি, নিচে এসেছিল এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখানে যদি এক্স এর তুলনায় এলটা খুব ছোট হয়, এল স্কোয়ারকে কি করতে পারি আমরা, নেগলেক্ট করে দিতে পারি। তাহলে ভি সমান কত আসবে, এটা জেনারেল এক্সপ্রেশন, আর নেগলেক্ট করে কি আসছে, 1/4πε0 p/x²। এই টার্মটাকে আমরা নেগলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে একটা দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর কোনো বিন্দুতে বিভব হচ্ছে এই। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা দ্বিমেরুর জন্য দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে বিভব কত। দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর
কোনো বিন্দুতে বিভব। দেখো কি হবে, ধরো এটা একটা দ্বিমেরু, এটা দ্বিমেরুর মাইনাস আধান, এটা দ্বিমেরুর প্লাস আধান। দ্বিমেরুর দুটো আধানের মধ্যে দূরত্ব হলো S12, এটা দ্বিমেরুর মধ্যবিন্দু ও, তাহলে মধ্যবিন্দু থেকে প্রত্যেকটা আধানের ডিসটেন্স কত করে হবে, L করে। হয়েছে? দ্বিমেরুর অক্ষ ছিল এটা, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক কোনটা হবে, দ্বিমেরুর মধ্যবিন্দু দিয়ে গেছে এবং অক্ষের সঙ্গে লম্ব, তাহলে এই রেখাটা হবে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক। তো এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দু ধরো পি, যে বিন্দুতে বিভব কত আমায় বের করতে হবে। ঠিক আছে, দেখো লাস্টে একটা যে এক্সপ্রেশনটা আসলে খুব ইন্টারেস্টিং। আচ্ছা, প্লাস কিউ আধান থেকে এই বিন্দুর দূরত্বটা কত, যদি আমি ধরে নিই দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এই বিন্দু ডিস্টেন্সটা এক্স, তাহলে এইটা অতিভুজ, ভূমি, লম্ব, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ফর্মুলা থেকে এই দিকটা কত আসবে, একদম লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। একইভাবে মাইনাস কিউ আধান থেকেও পি বিন্দুর দূরত্ব বা এই দিকটা কত আসবে, একইভাবে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। হয়েছে? তাহলে মাইনাস কিউ আধানের জন্য আগের মতোই, একবার মাইনাস কিউ আধানের জন্য এখানে বিভব বের করব, একবার প্লাস কিউ আধানের জন্য এখানে বিভব বের করে দুটো বিভবকে যোগ করে দিলেই এখানে মোট বিভব পেয়ে যাবো, যে রেজাল্টটা খুব ইন্টারেস্টিং আসবে। দেখো মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব ভি মাইনাস, এইভাবে লিখছি 1/4πε0, বিভবের এক্সপ্রেশন আধান বাই দূরত্ব, আধানের মান মাইনাস কিউ, এখান থেকে ডিস্টেন্স কত দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে মাইনাস কিউ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ডিরেকশন নেই। প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত থাকছে, ভি প্লাস ইকুয়ালস টু 1/4πε0 আধান বাই দূরত্ব, এখান থেকেও এখানের দূরত্ব সেম, তাহলে পি বিন্দুতে মোট বিভব দেখো তো কত দাঁড়ায়, দুটো বিভবকে যোগ করলে পি বিন্দুতে মোট বিভব ভি ইকুয়ালস টু মাইনাস ভি প্লাস, এটার সঙ্গে এটা যোগ করলে খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখো। আচ্ছা, যেগুলো কমন যাচ্ছে নিয়ে নাও, কিউ কমন যাবে, 1/4πε0 কমন যাবে, উপরে একটা কিউ কমন যাচ্ছে, তাহলে ভেতরে কত পড়ে থাকবে, মাইনাস 1 বাই এটা, এখানে প্লাস 1 বাই এটা, 0 হয়ে যাবে, মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এতে কত হয়ে যাচ্ছে, লেস দ্যান 0। তাহলে একটা দ্বিমেরুর জন্য দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতেই বিভবের মান অলওয়েজ কত, 0 হচ্ছে। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতেই বিভবের মান 0, খুব ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত। ঠিক আছে, চলো লাস্ট অংশ যেটা এই ভিডিওতে আমি করব সেটা হচ্ছে একটা দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের মান কত। আচ্ছা, এই ভিডিওটা বোধহয় খুব বড় হয়ে যাচ্ছে, আচ্ছা চলো বলেই দিই, তারপরে ভিডিওটা শেষ করব।
তাহলে যে কোনো বিন্দুতে বিভব একটা দ্বিমেরুর জন্য। দেখো ধরো এটা একটা দ্বিমেরু, একটু সামনাসামনি আসছি, এটা প্লাস বা মাইনাস কিউ আধানটা, এটা প্লাস কিউ আধান, এদের মধ্যে দূরত্ব 2l, সব আগের মতোই। এটা দ্বিমেরুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে তাহলে প্রত্যেকটা আধানের দূরত্ব l হয়েছে। চলো এবার আমি যে কোনো একটা বিন্দুতে, ধরো এটা পি বিন্দু, যেখানে বিভব কত আমায় নির্ণয় করতে হবে, হয়েছে। আমি ধরলাম মধ্যবিন্দু থেকে পি বিন্দুটা আর দূরত্ব বা এক্স দূরত্বে অবস্থিত, ঠিক আছে। এখানে আমি একটা জিনিস করি, দেখো এই ডিস্টেন্স গুলো আমি ডাইরেক্ট পাবো না, এই আধান থেকে দূরত্ব কত সেটা আমি ডাইরেক্ট পাবো না, বা এই আধান থেকে দূরত্ব কত ডাইরেক্ট পাচ্ছি না, ঠিক আছে। সেই জন্য আমি কি করছি দেখো, এই আধান আর এই আধান থেকে এই ডিস্টেন্সটার উপর, এটা যদি আমি থিটা ধরি, কি করছি এই ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে কি করছি এই আধান আর এই আধান থেকে এই ডিস্টেন্সটার উপর দুটো লম্ব টেনে নিচ্ছি, ঠিক আছে। এই দুটো হলো তাহলে লম্ব। কেন টানলাম, তার কারণ হচ্ছে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এইটা লম্ব টেনেছি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব টেনেছি। আর একটা জিনিস দেখো, এটা যদি থিটা হয় এই কোণটাও বিপ্রতীপ কোণ থিটা হলো। এইটা এক্স, এটা ত্রিভুজের ভূমি, তাহলে বলো তো এই রাশিটা কত হবে, এই রাশিটা কত হবে। আমি যদি ধরে নিই এরকম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ও বিন্দু ধরাই আছে, এটাকে সি বিন্দু, এটাকে যদি বি বিন্দু ধরে নিই, দেখো তো ও সি ভূমি, ও এ অতিভুজ, তাহলে ও সি বাই ও এ সমান কস থিটা, তাহলে ও সি সমান ও এ কস থিটা মানে এল কস থিটা, হয়েছে। একইভাবে এই ত্রিভুজটা দেখো, এই দিকটা অতিভুজ, এই দিকটা ভূমি, এইটা হচ্ছে লম্ব ছিল, তাহলে ও ডি আর ও বি কত হবে, ও ডি বাই ও বি, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, তাহলে ও ডি সমান ও বি কস থিটা, তাহলে ও ডি সমান এল কস থিটা। কেন আমি এটা করলাম দেখো, এ আধান থেকে পি বিন্দুর দূরত্ব কত এইটা ছিল, আচ্ছা এটাকে আমি প্রায় পিসি সমান ধরতে পারি, তাহলে এপি সমান পিসি সমান পেয়ে যাবো, দেখো পি থেকে ও অবধি হচ্ছে এক্স, আর ও থেকে সি অবধি এই সবে করলাম এল কস থিটা, তাহলে এটাকে আমি লিখতে পারি ও পি প্লাস ও সি সমান এক্স প্লাস এল কস থিটা, হয়েছে। একইভাবে বি থেকে পি বিন্দুর দূরত্ব ছিল বিপি, সেটাকে আমি প্রায় পিডি সমান ধরতে পারি। আরো একটা জিনিস দেখো, পিডি সমান পিও থেকে ওডি বিয়োগ করে দিলেই আমি পিডি পাবো, তাহলে বিপি সমান পিডি, পিডি সমান কত লিখতে পারি, পিডি সমান পিও মাইনাস ওডি, তাহলে এই অংশটা পাবো পিও মাইনাস ওডি সমান, দেখে নাও এক্স মাইনাস এল কস থিটা, ওডির ভ্যালু আমরা বের করে রেখেছি। দেখো তাহলে ডিসটেন্স গুলো পেয়ে গেলাম, এবার আগের মতো ইজি, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত দাঁড়াবে, ভি মাইনাস ইকুয়ালস টু 1/4πε0 আধান বাই এখান থেকে ডিসটেন্স কত পি এ, পি এ মানে কত বেরিয়েছে এক্স প্লাস এল কস থিটা, হয়েছে। একইভাবে প্লাস কিউ আধানের জন্য P
পি বিন্দুতে বিভব কত দাঁড়াবে ভি প্লাস ইকুয়ালস টু 1/4πε0 প্লাস কিউ আধান থেকে ডিস্টেন্সটা কত বিপি, বিপির মান কত পেয়েছি এক্স মাইনাস এল কস থিটা। তাহলে পি বিন্দুতে মোট বিভব, পি বিন্দুতে মোট বিভব ভি ইকুয়ালস টু ভি প্লাস প্লাস ভি মাইনাস, তাহলে ভি ইকুয়ালস টু এই দুটোকে যোগ করো, কিউ কমন 1/4πε0 কমন, তাহলে q/4πε0 কমন ভেতরে, এখানে পড়ে আছে 1 বাই এটা, এখানে পড়ে আছে -1 বাই এটা, তাহলে আগে প্লাসটা লিখছি, মানে 1/l সরি x মাইনাস এল কস থিটা মাইনাস 1/x প্লাস এল কস থিটা হয়েছে। চলো তাহলে লসাগু করি, 4πε0 লসাগু x মাইনাস এল কস থিটা ইন্টু এক্স প্লাস এল কস থিটা একদম লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়েছে। ওপরে কত এক্স প্লাস এল কস থিটা মাইনাস এক্স প্লাস এল কস থিটা, কেটে যাচ্ছে এক্স, তাহলে কত পড়ে থাকছে ওপরে লিখছি, একটু দেখে নাও, এইখানটা লিখে দিচ্ছি এল কস থিটা 2l কস থিটা আর কিউ, তাহলে ভি ইকুয়ালস টু কিউ ইন্টু ওপরে 2l কস থিটা ডিভাইডেড বাই নিচে 4πε0 আর এটা 4πε0 ইন্টু এইটা এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই এসে গেছে এক্সপ্রেশন, কিউ ইন্টু 2l মানে পি সবাই জানো, তাহলে দেখো এসে গেল উপরে পি কস থিটা নিচে 4πε0 এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়েছে। চল লাস্ট এটা এক্সপ্রেশন চলে এলো, তাহলে একটা দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভব, এটাকে একটু সিম্পলিফাই করে দিই আগের এক্সপ্রেশন গুলোর মতোই। দেখো যদি x ভেরি ভেরি গ্রেটার দেন l হয় তাহলে আমরা এক্স স্কোয়ারের সাপেক্ষে এই টার্মটাকে নেগলেক্ট করতে পারি, তাহলে এক্সপ্রেশন কত দাঁড়াচ্ছে ভি ইকুয়ালস টু পি কস থিটা ডিভাইডেড বাই 4πε0 অনলি নিচে পড়ে থাকছে এক্স স্কোয়ার, নেগলেক্ট করার পর এই এক্সপ্রেশন দাঁড়াচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওতে এই অবধি থাক, এর পরের ভিডিওতে আশা করি বিভব অংশটা শেষ করে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।